এই সেশনে আপনারা প্রশ্ন উত্তর করতে পারবেন, বা কেউ যদি মনে করেন যে আমি যুক্ত হতে চাই বা অংশগ্রহণ করতে চাই, আপনার কোনো যদি কোয়ারিজ থাকে বা কোয়েশ্চেন্স থাকে, তাহলে আপনি অবশ্যই প্রশ্ন করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন। তো আমরা মানুষ ফান্ডামেন্টালি কিন্তু সামাজিক জীব, মৌলিকভাবে কিন্তু আমরা সমাজের অংশ, বা সমাজে সবাই অসংখ্য রুলস, রেগুলেশনস, কনস্টিটিউশনস, লজ, এগুলো আমাদের ফলো করতে হয় একটি স্টেবল জীবন কাটানোর জন্য। কিন্তু এই জীবনযাত্রার কোয়ালিটি অর্থাৎ গুণগত মান যদি অবজার্ভ করেন বা পর্যবেক্ষণ করেন, তাহলে দেখতে পাবেন যে আপনার সকালে ঘুম থেকে ওঠা থেকে একেবারে রাত্রি পর্যন্ত, ঘুমানোর আগে পর্যন্ত কিন্তু আপনি কিন্তু ভয়ে আছেন। অর্থাৎ সকালে যখন উঠলেন, আপনি ভয়ে ভয়ে উঠলেন যে আমাকে দ্রুত কোথাও যেতে হবে, আমার কাজ আছে, আপনার স্কুল কলেজ বা যে কোনো কাজ আপনি কিন্তু করার জন্য কিন্তু অস্থির হয়ে গেলেন, এবং আপনার সকাল শুরু হচ্ছে কিন্তু অস্থিরতা থেকে। ইউ বিকাম রেস্টলেস আর্লি ইন দ্য মর্নিং ওয়ান্স ইউ ওয়েক আপ ফ্রম ইউর স্লিপ। ঘুম থেকে ওঠা মাত্রই কিন্তু আপনি অস্থির। তারপরে আপনার খাওয়া, যখন আপনি খাচ্ছেন ব্রেকফাস্ট বা লাঞ্চ করছেন, তখনও আপনি অস্থির। কোথাও যেতে হবে অস্থির, কোথাও থেকে ফিরতে হবে সেখানেও আপনি অস্থির বা ভীত। আপনাকে ঠিক টাইমে কোথাও অ্যারাইভ করতে হবে, সেখানেও কিন্তু আপনি ভয়ের দ্বারা কিন্তু গভর্নড হচ্ছেন, কন্ট্রোল হচ্ছেন, নিয়ন্ত্রিত হচ্ছেন। সর্বদা ইউ আর অলওয়েজ ইন ফিয়ার অ্যান্ড ইন অ্যাংজাইটি। আপনি কিন্তু সর্বদাই কিন্তু ভয়ে ভয়ে আছেন। কিসের ভয়? অসংখ্য কাউন্টলেস ফিয়ার্স আপনাকে কিন্তু সিজ করে রেখেছে, ধরে রেখেছে। প্রথম ভয় হচ্ছে, যেমন ধরুন যে আমি হয়তো কিছু মূল্যবান কিছু আমি হারিয়ে দিতে পারি, যেমন ধরুন ওয়েলথ, সম্পত্তি, বা আত্মীয় পরিজনদের অসুখ বিসুখ নিয়ে আপনি চিন্তিত বা ভীত, বা ধরুন আপনার নিজের ধরুন ডেথ, সাডেন ডেথ বা অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো ডিজাস্টার বা ক্যালামিটি নিয়ে আপনি কিন্তু সর্বদাই ভয়ে আছেন। এবং জীবনে কিছু হওয়ার ভয়, কিছু না হওয়ার ভয়, সাকসেসফুল হওয়ার পরেও আপনি ভয়ে আছেন, আপনি ফেলিওর হওয়ার পরেও আপনি ভয়ে আছেন। সর্বদাই আপনি ইউ আর ইন দ্য গ্রিপ অফ ফিয়ার। এবং ভাবুন, যদি আপনি সর্বদাই ভয়ে থাকেন, তাহলে আপনি কিন্তু কোনো সময় সৃজনশীল বা কোনো ইন্টেলেকচুয়াল ভাবনা বা কোনো রকম সলিউশন আপনার মাথায় কিন্তু আসবে না, কারণ আপনার মাথা কিন্তু ট্রাভেলড, আপনার মস্তিষ্ক পুরোপুরি কিন্তু ডিস্টার্বড হয়ে আছে। এই ডিস্টার্ব মস্তিষ্কে আপনি কখনো কোনো কিছুকে পরিষ্কারভাবে দেখতে পাবেন না। তাই আপনি খুব সহজেই, এবং খুব আহ, অল্প প্রভোকেশনেই, উত্তেজনায় কিন্তু আপনি ভুল করবেন, এবং লটস অফ মিস্টেক্স কিন্তু আপনি করবেন। এবং এই যে দ্রুত রেটে যে মিস্টেক্সগুলো হচ্ছে আমাদের জীবনে, এর কারণই হচ্ছে আমি অস্থির, আমি ভীত। আমি যখন খাচ্ছি, তখন কিন্তু আমি ফিউচার ভেবে খাচ্ছি যে আমাকে এই কাজটা করতে হবে বা সেখানে যেতে হবে। তাহলে আপনি কিন্তু খাওয়াটাকেও এনজয় করছেন না। আপনি যখন সেখানে পৌঁছে গেলেন যেখানে পৌঁছাতে চাইছিলেন, সেখানেও কিন্তু একই কন্ডিশন, আপনার রেস্টলেসনেস, অস্থিরতা, যে আমাকে নেক্সট কি করতে হবে। দ্যাট মিনস দ্যাট ইউ আর অলওয়েজ লিভিং ইন দ্য ফিউচার। এর মানে হচ্ছে যে আপনি সর্বদাই কিন্তু ভবিষ্যতে আছেন, বা ভবিষ্যতের কথা আপনি চিন্তা করছেন। ইউ আর নট ইউ আর নট এ ইউ আর নেভার অ্যাট দ্য প্রেজেন্ট মোমেন্ট। আপনি কিন্তু বর্তমান মুহূর্তে কখনো নেই। আপনি হয়তো অতীত নিয়ে দুঃখ বা অনুতাপ করছেন, বা মিস্টেক্সগুলোকে রিকালেক্ট করছেন। সো ইউ আর লিভিং আইদার ইন দ্য পাস্ট অর ইদার ইন দ্য ফিউচার। আপনি হয় অতীতে আছেন, না হয় ভবিষ্যতের ভয় বা অ্যাংজাইটি নিয়ে আছেন। তো রিলিজিয়ান বলুন, ফিলোজফি বলুন, সায়েন্স পড়ুন, আপনি যাই পড়ুন, যত জ্ঞানীই হন, আপনি যদি ভয় থেকে মুক্ত না হন, তাহলে কিন্তু আপনি কোনো কিছুই জীবনের এনজয় করতে পারবেন না। বা আমরা যে কমফোর্ট, আরাম বা সুখ বলে, বা আমাদের ভালো মেজাজ, সৃজন, ক্রিয়েটিভ মুড, পজিটিভ অ্যাটিটিউড টু লাইফ, জীবনের প্রতি যে সদর্থক দৃষ্টিভঙ্গি, এবং একটুতেই আপনি কিন্তু ধৈর্য হারিয়ে ফেলবেন, একটুতেই রেগে যাবেন, একটুতেই আপনি কিন্তু বিবাদ কলহে লিপ্ত হয়ে যাবেন। কেন? আপনি ইনওয়ার্ডলি, আপনি কিন্তু ভেতর ভেতর অস্থির, আপনি ভেতর ভেতর ভীত, সব কিছুতেই আপনার ভয়। এই ভয়, আপনি কোনো গডের কাছে যদি প্রে করেন, অর্থাৎ আপনি যে রিলিজিয়ানেরই আপনি ব্যক্তি হন, আপনি যদি গডের কাছে প্রেয়ার করেন বা কোনো রিচুয়াল করেন, পুজো করেন বা যজ্ঞ করেন, যাই করুন বা মেডিটেশন করুন, আপনি কিন্তু ভয় থেকে বেরোতে পারবেন না। থিঙ্ক ওভার ইট,
ইন সাইলেন্স। গভীর নীরবতায় ভাবুন যে আপনি যদি ঈশ্বর সাধনা করেন বা গড বা বিলিভার, আপনি গডে বিশ্বাস করেন, আপনার কোনো গড আপনার ভয় থেকে কিন্তু, আপনার মাথা থেকে কিন্তু ভয় দূর করতে পারবে না। কারণ আপনি নিজেকেই জানেন না। নিজেকে জানা মানে হচ্ছে যে আপনার যে মেন্টাল প্রসেস, আপনি অ্যাকচুয়ালি কে বা কি করছেন বা ভাবছেন, সে সম্বন্ধে কিন্তু আপনি অবগত নন, বা সে সম্বন্ধে আপনি কিন্তু সচেতন নন। তাই আমরা যাই করছি রিলিজিয়ানে বা বলুন দর্শন বা পড়াশোনাতে, তাই হচ্ছে কিন্তু বাহ্যিক, এক্সটার্নাল। আমরা সমস্ত কিছু করছি অন দ্য সারফেস, ওপর ওপর। অর্থাৎ যে আমরা আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে, সারাদিনের অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে, সেগুলো কিন্তু সবই কিন্তু হচ্ছে আমাদের অজান্তে, ম্যাক্সিমামই করতে হয় হ্যাবিচুয়ালি করে দিচ্ছি অভ্যাসের দ্বারা। আমরা যেহেতু চালিত, তাই আমরা রিফ্লেক্স হয়ে গেছে, এগুলো কন্ডিশনিং হয়ে গেছে, এক ধরনের টিউনিং হয়ে গেছে। এর ফলে আমরা হ্যাবিচুয়ালি করে দিতে হয়, বলতে হয় বলে দিচ্ছি, করতে হয় করে দিচ্ছি, তর্ক করতে হবে দুমদাম তর্ক করে দিলাম, আলোচনা করতে হয় কমেন্ট করে দিলাম। কিন্তু আমরা কোনো কিছুই কিন্তু গভীরভাবে কিন্তু আমরা তার যে অ্যাকচুয়াল যে ভ্যালু বা ইম্পর্টেন্স কতটা কিন্তু আমরা ভাবি না। তো এই নিয়ে আমরা আলোচনা করব। এই জায়গাটা যদি আপনারা ধরতে পারেন, যদি এই জায়গাটা আপনি বেশ কম্প্রিহেন্ড করতে পারেন, উপলব্ধি করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনের 100% অস্থিরতা বা ভয় থেকে আপনি কিন্তু টোটালি কিন্তু ফ্রি হয়ে যাবেন। আর যে মুহূর্তে আপনি ভয় বা অস্থিরতা থেকে মুক্ত পাবেন, আপনার লিবারেশন বা ফ্রিডম হবে, সেই মুহূর্তে আপনার কাছে জীবন হয়ে উঠবে কিন্তু ডিলাইটফুল, অলওয়েজ জয়ফুল, আনন্দদায়ক জীবন। আপনি খেতে পান না পান, আপনার গাড়ি আছে না বাড়ি আছে, আপনার জব আছে না জব নেই, দ্যাট ডাজ নট ম্যাটার। অল দিস থিংস উইল বিকাম সেকেন্ডারি, সব গৌণ হয়ে যাবে। তাই এই জায়গাটা আমরা আলোচনা করব, এবং আমি এটা ভালো করে এক্সপ্লেন করব। এই যে সাইকোলজিক্যাল প্রসেসটা, মনস্তাত্ত্বিক যে প্রক্রিয়াটা, আমি ভালো করে চেষ্টা করব উইথ ডিউ ক্ল্যারিটিস। আপনাদের সেইখানে যদি কোনো প্রশ্ন বা কিছু বলার থাকে, আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রথমে বলা হচ্ছে যে এই ভয় ভীতিকে আমরা জানবো কিভাবে। আমি আমি যে ভীত বা আমি যে অস্থির, এগুলোকে কন্ট্রোল করব কিভাবে? কেউ বলছেন যে যোগা করো, কেউ বলছেন যে ধ্যান করো, কেউ বলছেন যে পড়ো বেশি করে, কিন্তু কোনো কিছুই কিন্তু কাজ করছে না। নাথিং ইজ ওয়ার্কিং ফর মি। কোনো কিছুই কাজ করছে না। আমার যে কন্ডিশন ছিল আগের অবস্থা তেমনই আছে। আপনি লটস অফ মোটিভেশনাল শোজ দেখছেন, কিন্তু অনেক স্পিচ, অনুপ্রেরণাদায়ক বা প্রেরণাদায়ক আপনি কিন্তু বক্তৃতা কিন্তু শুনছেন ইউটিউব থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার অসংখ্য প্ল্যাটফর্মে, কিন্তু নাথিং ইজ সিঙ্কিং ইন, নাথিং ইজ ওয়ার্কিং ফর ইউ। কোনো কিছুই কাজ করছে না। ট্রানজিটরিলি কিন্তু মোমেন্টারিলি সেগুলো আসছে, আপনাকে রিলিফ দিচ্ছে, আর একদিন দুদিন পর ইউ আর ব্যাক টু ইউর ফর্মার সেলফ। আবার আপনার অবস্থা আগের মতো একই, সেই ভয় ভীতি, ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন এগুলো কিন্তু আমাদের অ্যাচিভমেন্টের জন্য নয়, যে আপনি অ্যাচিভ করলেন বা কোনো কিছু পেলেন না এর জন্য নয়। আপনি ভালো করে দেখুন, এই সাইকোলজিক্যাল প্রসেসটা আমি ব্যাখ্যা করছি। ধরুন এর একদিন দুদিন আগে আমি একটি ফেসবুকে লিখেছিলাম যে তুমি নিজেকে আলোতে দেখতে পাবে না, তুমি যদি নিজেকে দেখতে চাও তাহলে অন্ধকারে যাও। এবং সেখানে একজন ফ্রেন্ড লিখেছিলেন, স্যার প্লিজ স্পেসিফাই অর এক্সপ্লেন ইট, যে তুমি যদি অন্ধকারে যাও তাহলেই তুমি নিজেকে দেখতে পাবে। ইটস এ প্যারাডক্সিক্যাল কমেন্ট। তুমি যদি অন্ধকারে যাও তাহলেই তুমি নিজেকে দেখতে পাবে, তুমি কিন্তু আলোতে নিজেকে দেখতে পাবে না। এটা অদ্ভুত বিপরীত কথা। তো আমরা তো আলোতেই নিজেকে দেখতে পাই। তো ইউ সি ইউর সেলফ ইন লাইট, লাইটেই তো দেখতে পাই আমাদেরকে। সো হাউ ইজ ইট পসিবল টু সি ওয়ান সেলফ ইন ডার্কনেস? অন্ধকারে কিভাবে দেখবো? দ্যাট ইজ দ্য ক্রুশিয়াল পয়েন্ট। কারণ আমাদের সমস্ত থট প্রসেস হচ্ছে বাহ্যিক। ধরুন আপনি যখন দিনের বেলায় আছেন, আপনার কিন্তু সমস্ত ফোকাস কিন্তু এক্সটার্নাল, অর্থাৎ আপনি চারিপাশের যে এক্সটার্নাল সারাউন্ডিং আছে সবগুলোকে কিন্তু অবজার্ভ করছেন, এবং সেগুলো দেখছেন বুঝছেন, কিন্তু আপনার যে ইনার রিয়ালিটি সেটা কিন্তু আনঅ্যাড্রেস থাকছে। অর্থাৎ যে আপনার যে প্রকৃত সত্তা, মানে আপনার যে ভয় কোথা থেকে আসছে, বা ভয়ের রুট কি, ভয়ের অরিজিন কি, এর বিবর্তন কি, এর প্রকৃতি কি, এই সম্বন্ধে কিন্তু আপনি বুঝতে পারবেন না। আপনি বই পড়ে সাহস নেওয়ার চেষ্টা করছেন, বা সাইকিয়াট্রিস্টকে দেখাচ্ছেন, বা ডাক্তারের পরামর্শ নিচ্ছেন, কিন্তু বুঝতে পারবেন না, কারণ এগুলো হচ্ছে সব টোটাল এক্সটার্নাল। এদের কোনো এজেন্সিজ বা কোনো অ্যাডভাইস বা কোনো রকম মেথোডোলজি আপনাকে দেয় না, যেগুলোর মাধ্যমে আপনি কিন্তু নিজের প্রকৃত মনস্তত্ত্বকে দেখতে পাবেন। তো ডার্কনেসে কি হয় দেখুন, আপনি যখন লাইটে আছেন
লাইট আপনি কি দেখছেন? এক্সটার্নাল জগৎ, যার সঙ্গে আপনার কিন্তু মাইন্ডের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ মাইন্ডে আপনার কি আছে তার সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই। তাই আপনি যা দেখছেন তা নিজেকে দেখছেন না, তা বাহ্যিক জগৎকে দেখছেন। এবার সমস্ত ভয় তো আপনার মধ্যে আছে, বাইরে কোনো ভয় নেই কিন্তু। দেয়ার ইজ নো থ্রেট আউটসাইড। বাইরে কিন্তু কোনো ভয় নেই, সমস্ত ভয় কিন্তু লুকিয়েছে আমার অন্তরে, অর্থাৎ আমার কনসাসনেসে, আমার মাইন্ডের মধ্যে। তাই যখন আপনি দিনের আলোতে কিছু বোঝার চেষ্টা করছেন বা কারেজ গ্যাদার করার চেষ্টা করছেন, তখন কিন্তু আপনি নিজেকে ছাড়া সব দেখছেন। অর্থাৎ নিজের যে কনসাসনেস বা মাইন্ড বা সাইকোলজি, তাকে ছাড়া আপনি সব কিছুকে দেখছেন। তাহলে তো আপনি সলিউশন কোনোদিনই পাবেন না যে আপনার হোয়াট ইজ দ্য রুট অফ ইউর ফিয়ার অ্যান্ড ইটস এভলিউশন অ্যান্ড ইটস নেচার। তার এবার অন্ধকারে যান। আমি বলেছিলাম দুটো পয়েন্ট ওখানে, যে যদি আপনি অন্ধকারে যান, হয় আপনি বাড়ির বাইরে গেলেন কোথাও অন্ধকারে, বা আপনি বাড়ির ছাদে গেলেন, চেয়ারে চুপচাপ বসুন বা দাঁড়িয়ে থাকুন, যেটা আপনার কমফোর্টেবল মনে হয়। এবার অন্ধকারে অন্ধকারে তাকান, যে অন্ধকারে ধরুন কোথাও লাইট নেই, জাস্ট পিচ ডার্ক, একেবারে অন্ধকার, সেখানে আপনি তাকিয়ে থাকুন, যেখানে কিছু দেখা যাচ্ছে না, শুধু অন্ধকার ছাড়া, ডার্কনেস ছাড়া। এবার সেখানে বলেছিলাম যে 15 মিনিট বা আধ ঘন্টা বা 1 ঘন্টা সাইলেন্স, নীরবতা বা ধ্যান, যেটা আপনার পছন্দ করুন, একবার চোখ বন্ধ করে আর একবার হচ্ছে চোখ খুলে। তো যখন আপনি চোখ খুলে তাকাচ্ছেন অন্ধকারে, যখন কিছুই দেখতে পাবেন না, আপনার ভেতরে আমাদের যে মাইন্ডের যে 3টে স্তর, কনসাস, সাবকনসাস এবং আনকনসাস, যে 3টে মাইন্ড, এই যে বাহ্যিক চেতনা হচ্ছে কনসাস, এবং সাবকনসাস হচ্ছে আরেকটু লেয়ারে ডিপে, তারপর আনকনসাস হচ্ছে আরো ডিপেস্ট লেভেল। আপনি যখন অন্ধকারে তাকাবেন এবং কিছু দেখতে পাবেন, আপনার যত ভয় আছে সব কিন্তু এমার্জ হয়ে যাবে, বেরিয়ে চলে আসবে। এবার আপনি যখন অন্ধকারে তাকাবেন, কারণ অন্ধকারকে মানুষ ভয় পায়, কারণ অন্ধকারেই আমরা ভাবি যে সমস্ত রকমের ক্ষতি বা হার্মফুল জিনিস, ক্ষতিকারক জিনিস কিন্তু লুকিয়ে থাকে। এটা আমরা বাই নেচার, জিনেটিক্যালি বলতে পারেন, এবং প্রাইমভাল ফিয়ার বলতে পারেন, আদ্য ভয় বলতে পারেন। মানুষ এটা জন্মগতভাবে জিনেটিক্যালি চলে আসছে। তো যখনই আপনি অন্ধকারে তাকাচ্ছেন, দেখছেন যে লটস অফ ইমেজেস, প্রতিবিম্ব বা ছবি বা পিকচার আপনার কিন্তু মাইন্ডের সামনে ভেসে উঠছে, সেগুলো সারফেস হয়ে উঠছে। ভেসে যাওয়ার ফলে আপনি দেখতে পাচ্ছেন এখানে সাপ, এখানে আগের কোনো মিস্টেক, এখানে খুন, এখানে ভূত, এখানে স্পিরিট, সমস্ত মাইন্ডের যে ইনার মাইন্ড, আপনার যে অন্তরে সমস্তগুলো যে ছবিগুলো রাখা ছিল, আপনার সারা লাইফের যে পুঁজি, অর্থাৎ আপনি যেগুলোকে ভয় পেয়ে 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 সঞ্চয় করেছিলেন অভিজ্ঞতার মাধ্যমে, সেগুলো কিন্তু এক্সটার্নালাইজ হয়ে যাবে এবার অন্ধকারে। কারণ আপনি ওখানে ভয় পাচ্ছেন, এবং ভয় পেলেই কোন কোন জিনিসগুলো আপনাকে ভয় পাওয়াচ্ছে বা ভীত করছে, সেগুলো কিন্তু এসে আপনার কিন্তু সামনে এসে পর্দার মতো হয়ে কিন্তু আপনার সামনে ভাসবে, এবং আপনি কিন্তু সেগুলো এবার দেখতে পাবেন। এবং সেইখানে আপনি মেনটেন করবেন, কোনো কথা বলবেন না, কোনো কিছু ভাববেন না, টোটাল নীরবে দাঁড়িয়ে থাকুন বা বসে থাকুন, টোটাল নীরবতা, কমপ্লিট সাইলেন্স। সম্পূর্ণ নীরবতায় যখন আপনি দেখার চেষ্টা করুন, পালাবেন না ওখান থেকে। ভয় হবে, যে আপনার মনে হবে যে সেখান থেকে আমি পালিয়ে যাই, কিন্তু পালাবেন না বা হেজিটেট করবেন না, দ্বিধা করবেন না, বা এদিক ওদিকে তাকাবেন না, জাস্ট ওইদিকেই ফোকাস করুন। দেখবেন যে যেসব জিনিসগুলো আপনার ভেতরে আপনার অসচেতনভাবে বা অজান্তেই সাবকনসিয়াস মাইন্ডে বা অবচেতন মনে যেগুলো আছে, সেগুলো সব বেরিয়ে আসবে, যেগুলো আপনার স্বপ্নের মাধ্যমে বেরিয়ে আসে, যেসব ভূতের স্বপ্ন বা ভায়োলেন্সের স্বপ্ন বা রক্তের স্বপ্ন বা খুনের স্বপ্ন, অসংখ্য রকমের স্বপ্ন আছে, ধরুন যার যেমন মেন্টালিটি। তো সেই ইমেজগুলোকে দেখুন যে এগুলো হচ্ছে ইমেজেস। এবার এই ইমেজেসগুলোকে পড়ার চেষ্টা করুন, রিড করুন মেন্টালি, অর্থাৎ মনে মনে দেখার চেষ্টা করুন, এবং এরাকে নিয়ে মনে মনে ভাবুন যে এরা কারা। এরা হচ্ছে সেগুলোই জিনিস যেগুলো আপনি বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে সঞ্চয় করে দমিয়ে রেখেছিলেন, যেগুলো নিয়ে আপনি কোনোদিন ভাবতে চাননি, যেগুলোর সলিউশন আপনি কোনোদিন আনতে চাননি, যেগুলো দমিয়ে রেখেছিলেন, সেগুলো কিন্তু এবার আপনার মাইন্ডের বাইরেরই পর্দার মতো হয়ে থাকবে। যে মুহূর্তে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে এই সব হচ্ছে জিনিসগুলো যেগুলো আমার মাইন্ডে কিন্তু আছে, এবং এগুলোই কিন্তু আমার ভয়ের কারণ জীবনে, এগুলো আমাকে কিন্তু ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি কিন্তু প্রভাবিত করে, ইনফ্লুয়েন্স করে। আমার যে ব্যবহার, আচার আচরণ, কথাবার্তা থেকে শুরু করে সমস্ত কিছুকে আপনার অজান্তেই কিন্তু আপনার অবচেতন মন কিন্তু নিয়ন্ত্রণ করছে। এবং আপনি কিন্তু বুঝতে পারছেন না যে আমি কেন অস্থির হয়েছি, আমি কেন ভুল বলছি, আমি রেগে যাচ্ছি কেন, আমি এত বিচলিত কেন, আমি এত ঈর্ষা কেন হচ্ছে, আমার এত হতাশা কেন হচ্ছে। আপনি কিন্তু বুঝতে পারবেন না যেগুলো কেন হচ্ছে।
কিছু বাদ যেগুলো খুব পরিষ্কার সেগুলো হয়তো বুঝতে পারবেন, কিন্তু ম্যাক্সিমামটাই বুঝতে পারবেন না, কারণ এগুলো অবচেতন মন থেকে কিন্তু প্রজেক্ট হচ্ছে। যেমন ধরুন সিনেমায় যে প্রজেক্টরের মাধ্যমে যে ফোকাস দেওয়া হয়, তো সেগুলোকে যখন আইডেন্টিফাই করবেন এবং ওটাকে নিয়ে নীরবে আপনি একেবারে প্যাসিভলি ভাবুন। প্যাসিভলি বলতে নট অ্যাক্টিভলি, প্যাসিভলি একেবারে নিষ্ক্রিয়ভাবে ভাবুন যে এই কারণগুলো তো আমার জীবনের সাথে কোনো সম্পর্ক নেই। তখনই আপনি বুঝতে পারবেন যে এগুলো পুরোটাই অর্থহীন। এই যে ইমেজ বা ছবি বা অভিজ্ঞতা বা ইনফরমেশন আমার সামনে আমি দেখতে পাচ্ছি, সেগুলো তো এগুলোর বাস্তবে তো কোনো অস্তিত্ব নেই। তাহলে বাস্তবে যদি অস্তিত্ব নেই, তাহলে আমি এত চিন্তিত কেন এগুলো নিয়ে, বা এত ভীত কেন এগুলো নিয়ে? যে মুহূর্তে আপনি ওদের অর্থহীনতাকে দেখতে পাবেন, মিনিংলেসনেসকে, যে ওদের এগুলো সবটাই হচ্ছে ইলিউশন, ভ্রান্তি, মনের ভ্রম। মনের ভ্রম আপনি সারা লাইফে এমনভাবে নিজের মধ্যে রেখেছেন যে সেগুলো রিয়াল হয়ে গেছে, সব বাস্তব হয়ে গেছে, এবং আপনি ভয় পাচ্ছেন অনবরত, কনস্ট্যান্ট ভয় পাচ্ছেন। তো আপনি যে মুহূর্তে দেখতে পেলেন যেগুলো হলো শূন্য, এমটি, এর কোনো অর্থ নেই, এর কোনো বাস্তব অস্তিত্ব নেই, এর কোনো রিয়াল এক্সিস্টেন্স নেই, তাহলে আমি সমাধানই কি আনবো? যে মুহূর্তে উপলব্ধি হবে আপনার, অর্থাৎ তাদের সম্বন্ধে আপনার অন্তরে বা মনে যখনই আপনার অন্তর্দৃষ্টি আসবে বা উপলব্ধি হবে, তখনই জ্ঞানের কিন্তু আবির্ভাব হবে। দিস ইজ ভেরি ক্রুশিয়াল, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটি, যে মুহূর্তে আপনি বুঝতে পারবেন যে এই সমস্ত ভয়গুলো সব মিনিংলেস, অর্থহীন এবং অকারণে আমি এগুলোকে বাস্তব ভেবে এসেছি, তখন দেখবেন যে 100টি ভয়ের মধ্যে 99টি ভয়ই হচ্ছে মানে আপনি নিজে নিজে সৃষ্টি করেছেন, যেগুলো হচ্ছে সম্পূর্ণ অর্থহীন, অর্থাৎ কাল্পনিক ভয়। যে মুহূর্তে আপনি বুঝতে পারলেন, দ্য মোমেন্ট ইউ আন্ডারস্ট্যান্ড the meaninglessness of all these fears as illusions, that understanding liberates you at once from all types of fear. যে মুহূর্তে আপনি এই ভয়ের অর্থহীনতাকে বা ভ্রম বলে বুঝতে পারলেন, সেই মুহূর্তে কিন্তু আপনার উপলব্ধি হলো, আন্ডারস্ট্যান্ডিং হওয়ার পরে পরেই আপনার কাছে কিন্তু নলেজ আসবে। এই আন্ডারস্ট্যান্ডিং এর পরে যে নলেজ এলো, এটা হচ্ছে আপনার অ্যাসেট, সম্পত্তি। যে এই নলেজের আলোকে দেখতে পাচ্ছেন যে টোটালটাই হচ্ছে ভ্রম। এই ভ্রম থেকে যখনই আপনি বেরিয়ে গেলেন, আপনি কিন্তু আর ভয় পাবেন না, কারণ আন্ডারস্ট্যান্ডিং ছাড়া আপনি কোনো ভয়কে যদি দূর করতে চান, অর্থাৎ গডের কাছে প্রার্থনা করে বা গডের কাছে মানত করে, বা আপনি তীর্থ গেলেন বা পুজো করলেন, বা আপনি কোনো মন্দিরে বসে আছেন বা গডকে বারবার ভয়ে আপনি ডাকছেন বা প্রেয়ার করছেন, আপনি কিন্তু কোনো হেল্প পাবেন না। এটা বলছি না যে গড রেসপন্ড করবে না, কিন্তু আপনার ভয় কিন্তু আপনার মধ্যেই থেকে গেল। সেটা কোনো গড বা কোনো সাইকিয়াট্রিস্ট বা কোনো মেডিকেল ডক্টর বা কোনো বন্ধু দূর করতে পারবে না। সেটা আপনাকে নিজেই বুঝতে হবে, সেই যে মুহূর্তটা বললাম সেখানে, যে একেবারে প্যাসিভ সাইলেন্সে, যে এই ভয়গুলো হচ্ছে টোটাল মিনিংলেস। যে মুহূর্তে বুঝে গেলেন, সেই মুহূর্তে আপনি লিবারেটেড হয়ে গেলেন, মুক্ত হয়ে গেলেন। ইউ অ্যাটেন্ড কমপ্লিট ফ্রিডম ফ্রম দ্য গ্রিপ অফ ফিয়ার, এবং ভয়ের কবল থেকে আপনি কিন্তু সম্পূর্ণভাবে বেরিয়ে এলেন। এইভাবে যদি প্রত্যেকটি ফিয়ারকে, ভয়কে যদি আপনি দেখার চেষ্টা করেন যে আমি যে ভয় পাচ্ছি সেটি কিসের ভয়, সেটা বোঝার জন্য কারোর সাথে আলোচনা করার প্রয়োজন নেই, বা কোনো মুভি দেখার প্রয়োজন নেই। সিনেমা দেখে আপনি কারেজ নেওয়ার চেষ্টা করছেন, হলিউড মুভি দেখছেন, অ্যাকশন মুভি, বা আপনি ইউটিউবে ধরুন মোটিভেশনাল স্পিচ শুনছেন, বা গুরুর বাণী শুনছেন, বা যারই বা আমারই কথা শুনুন না কেন, যারই কথা শুনছেন, এটা কিন্তু আপনার ভয় দূর হবে না যতক্ষণ না সেই ভয়কে কমপ্লিট সাইলেন্সে আপনি ওই ভয়ের রুটকে দেখছেন এবং তার এভলিউশনকে দেখছেন এবং নেচারকে দেখছেন। যে মুহূর্তে তিনটি ফিচারকে দেখবেন, বৈশিষ্ট্যকে, এর একটি হচ্ছে উৎস, বিবর্তন, আর হচ্ছে প্রকৃতি, সেই মুহূর্তে বুঝে যাবেন যে এই ভয়টি রিয়াল না আনরিয়াল, বাস্তব না অবাস্তব। যদি অবাস্তব হয়, যার কোনো ভ্যালিডিটি নেই, ইনভ্যালিড ফিয়ার, তাহলে তো এটা এমনি এমনি দূর হয়ে যাবে। যদি ভয়টি ভ্যালিড হয়, অর্থাৎ রিয়াল হয়, তাহলে কিন্তু আপনি এবার সলিউশনের কথা ভাববেন। নেক্সট স্টেপ হচ্ছে, যদি ভয়টি দেখলেন যে না, এই ভয়টি আমার রিয়াল, এলআইসিতে আমি 10 মাসে প্রিমিয়াম দিইনি, এরকম ভয় বা প্র্যাকটিক্যাল ভয়, তাহলে দেখছেন যে এই ভয়টি কিন্তু রিয়াল, কিন্তু এটিকে আমি ডিনাই করতে পারবো না। তাহলে কি করবো? এই ভয়টির সলিউশন একটি, যে যতটা সম্ভব সেই সলিউশনটা দিয়ে এই প্র্যাকটিক্যাল ভয়টিকে দূর করা। সেগুলো ভয়ের পরিমাণ, রিয়াল ভয়ের পরিমাণ আমি বলবো 1 থেকে 2%, আর বাকি 98 বা 99% ভয় আমাদের সবটাই হচ্ছে আনরিয়াল, অবাস্তব। তো
তো এই অবাস্তব ভয় যতক্ষণ আপনার মনে আছে ততক্ষণ আপনার হেলথ নিয়ে বলুন, আপনার পরিবার নিয়ে বলুন, আপনি সম্পত্তি নিয়ে বলুন, আপনার গাড়ি বাড়ি মেনটেনেন্স থেকে শুরু করে, জব থেকে শুরু করে, ডেইলি অ্যাক্টিভিটিস, রাস্তায় হাঁটা থেকে শুরু করে সমস্ত জায়গায় যে ভয় আপনাকে নিয়ন্ত্রণ করছে, সেখান থেকে আপনি টোটাল ফ্রিডম পেয়ে যাবেন, পরিত্রাণ পেয়ে যাবেন। এটি একটি ব্যাপার। আরও কয়েকটি ব্যাপার বলছি, যে রেসলেসনেস, অস্থিরতা। অর্থাৎ যখন আপনি কথা বলছেন, আপনি কিন্তু ভাবছেন না যে আমি কি বলছি। ম্যাক্সিমাম কথা আমরা বলি ইম্পালসিভলি, অর্থাৎ আবেগে পড়ে। অর্থাৎ মুহূর্তের মধ্যে আমাদের মধ্যে যে ইমোশনস, আবেগ আমাদের মধ্যে যে জেগে ওঠে, তার দ্বারা চালিত বা প্রভাবিত বা নিয়ন্ত্রিত হয়ে কিন্তু আমরা কোনো কথা আমরা কিন্তু বলি, যে কথাটা আমার কাছে দুঃখ ঘটাতে পারে, বা কারো ডিপ্রেশন এর কারণ হতে পারে, বা কারোর সাথে আমার সম্পর্ক খারাপ হতে পারে, কারোর সাথে আমার বিবাদ শুরু হতে পারে। এই কথাগুলো মানুষ সারাদিনে 100টির কথার মধ্যে 99টি কথাই কিন্তু মিনিংলেস কথা বলে। আমরা যারা আছি, যেখানেই আছি আমরা, 100টি কথা যদি বলেন এবং আপনি যদি সেগুলোকে রিভিউ করেন, আপনি সন্ধ্যাবেলায় আসবেন বা দুপুরে বা যখন খুশি একটু সময় পাবেন, 5 মিনিট বসে নীরবে ভাববেন, টোটাল কমপ্লিট সাইলেন্স। ভাবুন যে 100টি যে আজকে সারাদিন কথা বলেছেন, তার মধ্যে 99টি কথার কোনো প্রয়োজনই ছিল না। 99টি কথার কোনো প্রয়োজনই ছিল না, অথচ আপনি বলেছেন, যার কারণে আপনার মধ্যে অনুতাপ হচ্ছে, বিবাদ হচ্ছে, এবং বিভিন্ন রকমের যে প্রবলেমস ক্রিয়েট হয়ে গেছে। আপনি নিজে স্যাটিসফাইড নন কথা বলার পর। কেন? কারণ আপনি সেই কথাগুলো না ভেবে বলছেন। কিভাবে বলছেন? রিফ্লেক্সিভলি। অর্থাৎ আমাদের যে হ্যাবিট তৈরি হয়ে যায়, সেই সারফেস লেভেলে এসে আপনি কথা বলছেন। তো যদি আপনি প্রতিটি কথাকে এনজয় করতে চান এবং প্রত্যেকটি কথার যদি আপনি ভাবেন যে আমি প্রতিটি কথা বা প্রতিটি রাইটিং বা আমার লিটারেচার বা যাই লিখছেন বা বলছেন, আমি ভালো কিছু লিখতে চাই, তাহলে আপনার একটি ওয়ে, অ্যান্ড দেয়ার ইজ নো অ্যানাদার ওয়ে। একটি রাস্তা, দ্বিতীয় রাস্তা নেই। সেটি একটি রাস্তা হচ্ছে ডিপ সাইলেন্স, গভীর নীরবতা। তো নীরবতা কেন বলছি? আমি মেডিটেশন শব্দটি বলছি না, আমি ধ্যানের কথা বলছি না, আমি বলছি নীরবতার কথা। সাইলেন্স অ্যান্ড মেডিটেশন আর টু ডিফারেন্ট থিংস। নীরবতা এবং ধ্যান কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। কিভাবে? মেডিটেশন হচ্ছে একটি রিচুয়ালিস্টিক প্রসেস। অর্থাৎ আপনি ধরুন পদ্মাসনে বসবেন বা চেয়ারে বসবেন বা যেখানেই বসুন, আপনাকে সার্টেন রুলস বা নিয়ম, বা যেমন বলছে যে পদ্মাসনে বসে আপনি মেরুদণ্ডকে সোজা করে বসুন, নিঃশ্বাস ছাড়ুন এবং নিন, বা নিঃশ্বাসকে পর্যবেক্ষণ করুন নীরবে, তারপর আপনার ধ্যান শুরু হবে। ঠিক আছে, কিন্তু এগুলো কি আপনি এই মেডিটেশন রাস্তায় করতে পারবেন? পারবেন না। আপনি বাসে করতে পারবেন? পারবেন না। আপনি কর্মক্ষেত্রে করতে পারবেন? পারবেন না। আপনি হাঁটতে হাঁটতে করতে পারবেন? পারবেন না। তাই আমি মেডিটেশনের কথা বলছি না, আমি কথা বলছি সাইলেন্সের কথা। যে আমি সাইলেন্সের উপরে একটি বইও লিখছি আমি, এবং এই সাইলেন্স গত 3 বছর যে শাটডাউন, 2 বছর যে শাটডাউন ছিল করোনা ভাইরাসের কারণে, ওই 2 বছর আমি মেডিটেশন এবং সাইলেন্স থেকে আমি কিন্তু একটি বইও লিখেছিলাম। সেই বইটি আমাজন এবং ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে। সেই বইটির নাম হচ্ছে উইজডম ফ্রম অ্যানাদার ডাইমেনশন। তো সাইলেন্স কে বুঝতে হলে আপনি জোর করে সাইলেন্ট হওয়ার চেষ্টা করতে হবে না। আমি সাইলেন্সটা যদি বুঝতে পারেন, তাহলে আপনার লাইফে আর কোনো প্রবলেমসই থাকবে না। কি থাকবে না? প্রবলেমস। মানে প্রবলেমস থাকবে, কিন্তু আপনি সলিউশন পাবেন কিন্তু খুব সহজে এবং খুব ইজিলি। সমস্ত প্রবলেমসকে কিন্তু সলভ করতে পারবেন। আপনার কাছে কিন্তু সবগুলোই শিশুদের খেলা হয়ে যাবে, জাস্ট চাইল্ডস প্লে। তো সাইলেন্সটা যদি বুঝতে পারেন, তাহলে আমার যে কারেন্ট বইটা চলছে, সেই বইটার নাম দিয়েছি সাইলেন্স, দ্য উম্ব অফ অল নলেজ। নীরবতা হচ্ছে সমস্ত জ্ঞানের মাতৃগর্ভ। তো সাইলেন্স কি যদি আপনি মাস্টার করতে পারেন, অর্থাৎ এটিকে যদি আয়ত্ত করতে পারেন, তো জানবেন যে গোটা পৃথিবীকে আয়ত্ত করে নিলেন। আপনার জীবনে কোনো ফ্রাস্ট্রেশন, কোনো ভয়, কোনো হতাশা, কোনো চঞ্চলতা, অস্থিরতা, ঈর্ষা, লোভ এবং কোনো কিছুই থাকবে না, এবং ইউ উইল লিভ এ ভেরি ব্লিসফুল লাইফ। আপনি কিন্তু একটা সুন্দর লাইফ কাটাতে পারেন। তো তো প্রাচীনকাল থেকে মধ্যযুগ, আধুনিক যুগ পর্যন্ত যদি আমরা একটা সার্ভে করি, মেন্টাল সার্ভে, যে দেখা যাচ্ছে যে প্রচুর জিনিয়াস লোকের কিন্তু জন্ম হয়েছে। বিভিন্ন ফিলোসফি বলুন, রিলিজিয়ান বলুন, সায়েন্স বলুন, হিস্ট্রি বলুন, বিভিন্ন ব্রাঞ্চেসে কিন্তু, ফিল্ডে কিন্তু বহু অসংখ্য সৃজনশীল ব্যক্তির বা জ্ঞানী ব্যক্তিদের কিন্তু জন্ম হয়েছে। এরা কারা ছিল? এরা ছিলেন কিন্তু এই একটি কথায়, যে মেডিটেশন কিন্তু ভারতে কিন্তু আবির্ভাব হয়েছিল প্রাচীনকালে। মেডিটেশনের কনসেপ্টটা, প্রথাগত যে মেডিটেশনের কনসেপ্ট, অর্থাৎ পতঞ্জলি যোগাসূত্র, যেখানে আমরা রাজযোগের কথা পাই, সেটি কিন্তু ভারতে প্রথম কিন্তু আবির্ভূত হয়। বাইরে ফরেন ল্যান্ডে, ওয়েস্ট বা ইউরোপিয়ান বা মিডল বা আরব কান্ট্রিতে কিন্তু মেডিটেশনের কনসেপ্ট ছিল না।
তাহলে তারা কিভাবে সেই কালজয়ী জিনিসগুলো সৃষ্টি করলো এবং তারা কিভাবে তাদের সমস্ত ভয়, অস্থিরতা, চঞ্চলতাকে জয় করে বিভৎস বিভৎস জিনিস সৃষ্টি করেছে। এটির মেন সোর্স হচ্ছে সাইলেন্স। তো কিভাবে, ধরুন একটি উদাহরণ দিই, যে স্যার আইনস্টাইন, বিজ্ঞানী আইনস্টাইনের কথা, যে আইনস্টাইন বলছেন যে আমি যখন কোনো কিছু আবিষ্কার করার জন্য চিন্তা করি, চিন্তার মাধ্যমে আপনি কোনো কিছু সমাধান করতে পারবেন না। আপনি চিন্তার মাধ্যমে ভয় দূর করতে পারবেন না। আপনি চিন্তার মাধ্যমে, চিন্তা মানে বলছি থিঙ্ক, নট টেনশন, থট, থটের মাধ্যমে, আমরা বলি তো যে প্রবলেম হয়েছে ভাবো, ভাবনার মধ্যে মাধ্যমে আপনি কিছুই করতে পারবেন না। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় মিসকনসেপশন, রং ধারণা হচ্ছে, ভ্রান্ত ধারণা। আমাদের গুরুজন, টিচার্স, প্যারেন্টসরা কি বলে, যে সমস্যা হয়েছে তোমার, ভাবো, পড়া করতে হবে, ভাবো, কোনো কিছু করতে হবে, ভাবো এই নিয়ে, প্ল্যান করো এই নিয়ে। আপনি যত ভাববেন, আপনি যত এ সম্বন্ধে আপনার থট অ্যারাইজ করবে, ততই আপনি সেই জায়গা থেকে কিন্তু ক্রমশ দূরে সরে যাবেন, আপনি কিছুই খুঁজে পাবেন না। তাই থট, চিন্তন হচ্ছে যে কোনো আবিষ্কার, সৃষ্টি বা সমাধান বা সৃজনশীলতার পথে কিন্তু চরম বাধা। থট, চিন্তন, চিন্তন থেকে মুক্ত হতে হবে। আই এম নট টকিং অ্যাবাউট টেনশন, আই এম টকিং অ্যাবাউট থট। ইউ মাস্ট গেট রিড অফ থট। থট থেকে বেরোতে হবে। তো কি করতে হবে? ইউ হ্যাভ টু এন্টার ইন্টু ডিপ সাইলেন্স। আপনাকে গভীর নীরবতায় প্রবেশ করতে হবে। এই নীরবতা সম্বন্ধে স্যার আইনস্টাইন বলছেন যে আমি যখন প্রচণ্ড ভাবি, মানে থটের কথা বলছেন উনি, চিন্তা করি যে আমি কোনো কিছু আবিষ্কার করব, অর্থাৎ উনি তো আমরা জানি যে সবচেয়ে হাইয়েস্ট জিনিস আবিষ্কার করেছেন সায়েন্সে, যে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি বা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, এই দুটি জিনিস। এবং বাকি 30 ইয়ার্স তিনি কিন্তু কিছু আবিষ্কার করতে পারেননি। সেই 30 ইয়ার্স তিনি একটি টপিক নিয়েই ভেবেছিলেন, সেটি হচ্ছে ইউনিফাইড ফিল্ড থিওরি। সেটা পরে আলোচনা হবে। তো আইনস্টাইন বলছেন যে আমি যখন প্রচণ্ড ভাবি যে কি আবিষ্কার করব এই ব্যাপারে, তখন কিন্তু কোনো আবিষ্কার কিন্তু আমি দেখতে পাই না। অর্থাৎ when he thinks about something or when he thinks to discover anything, nothing comes to his mind. সে যখন তিনি ভাবেন তখন কিছুই তার মাইন্ডে আসে না। বাট কিন্তু যখন আমি চিন্তা ছেড়ে দিই এবং গভীর নীরবতায় প্রবেশ করি, তখনই কিন্তু হঠাৎ করে সাডেনলি সত্য এসে উপনীত হয়। সত্য মিন্স ডিসকভারি। উনি বলছেন যে হঠাৎ একটি গ্রেট, বিশাল, বৃহৎ, বড় কিন্তু আবিষ্কার কিন্তু একটি এসে কিন্তু আমার কাছে হাজির হয়। তাহলে এই যে থট, এক চরম বাধা। আপনার ভয় যদি দূর করতে চান, থট দিয়ে পারবেন না দূর করতে। আপনি যদি অস্থিরতা দূর করতে চান, চিন্তা দিয়ে কিন্তু বা চিন্তন দিয়ে দূর করতে পারবেন না। আপনি যদি সমাধান আনতে চান, থট দিয়ে কিন্তু পারবেন না। কিন্তু আমাদের সমস্ত বুকসে বলা হচ্ছে যে চিন্তা করো, কিন্তু চিন্তাই হচ্ছে বিষ। চিন্তা মানে থট। যখনই আপনি কোনো কিছু নিয়ে ভাববেন, তখনই কিন্তু আপনি আর সমাধান পাবেন না। তো যখনই আপনি থট ছেড়ে দিচ্ছেন এবং ডিপ সাইলেন্সে প্রবেশ করছেন, তখনই কিন্তু সাডেনলি কিন্তু সেই সত্য কিন্তু এসে আপনার কাছে হাজির হচ্ছে। এইরকম আরো একটি উদাহরণ হচ্ছে বিজ্ঞানী, আপনারা সবাই শুনে থাকবেন নাম, আর্কিমিডিস। আর্কিমিডিসের আপনারা যে সেই বিজ্ঞানে ফিজিক্যাল সায়েন্সে পড়েছেন বা ফিজিক্সে, যে ডিসপ্লেসমেন্ট অফ ওয়াটার, জলের অপসারণ নীতি। উনি কিন্তু, ওনাকে এক সময় এক রাজা বলেছিলেন যে আপনাকে কিন্তু একটি জিনিস আবিষ্কার করতে হবে। এবার আর্কিমিডিস ভাবছে যে আবিষ্কার কি এত সহজ যে ভাবলেই হয়? তো উনি তো টেনশনে, বিশাল টেনশনে ছিলেন এবং দিনের পর দিন ভাবছে কি আবিষ্কার করা যায়, কি আবিষ্কার করা যায়। কিছুতেই কোনো আবিষ্কার হয় না, কারণ উনি চিন্তায় আছেন। হি ওয়াজ ডিপলি এমার্জড ইন দ্য প্রসেস অফ থিঙ্কিং। তো তিনি তো ভাবছেন, তো ভাবনা তো আবিষ্কারের পথে বাধা বা সলিউশনের পথে বাধা। তো উনি পাচ্ছেন না। তো হঠাৎ একদিন তার চৌবাচ্চায় তিনি কিন্তু স্নান করছেন এবং টোটাল কিন্তু কমপ্লিট সাইলেন্সে আছেন। স্নান করছেন এবং হঠাৎ তিনি জলকে দেখেই, যে সেই ডিসপ্লেসমেন্ট অফ ওয়াটার থেকে কিন্তু হঠাৎ তিনি জল থেকে, চৌবাচ্চা থেকে কিন্তু লাফিয়ে বেরোলেন, বলতে বলতে ইউরেকা ইউরেকা, অর্থাৎ আই হ্যাভ গট ইট, আই হ্যাভ গট ইট, আমি পেয়ে গেছি। কিন্তু তিনি কিন্তু বিবস্ত্র ছিলেন, অর্থাৎ কোনো বস্ত্র পরেছিলেন না। স্নান করার সময় তিনি হঠাৎ পাগল হয়ে, উন্মুক্ত হয়ে, উচ্ছ্বাসে কিন্তু রাস্তা দিয়ে দৌড়তে শুরু করলেন, যে বাজারে পৌঁছে গেছে। এবং সেখানে পরিচিত আর্কিমিডিসের বন্ধুরা বলছেন যে আরে তোমার ড্রেস কোথায়? তো বলছে, এবার ওই মুহূর্তে বিজ্ঞানী আর্কিমিডিস যে মুহূর্তে নিজের দিকে তাকিয়েছে যে তাই তো, আমার ড্রেস কোথায়, সেই মুহূর্তেই তখন মনে হলো যে আমি তো ড্রেস পরিনি, আমি তো বাথরুমে ছিলাম। সেই মুহূর্তেও ছুটে আবার বাড়ি গেলেন। এই যে মোমেন্টটার কথা বলছি, যে সাইলেন্স। কিন্তু সাইলেন্স আমরা সহ্য করতে পারি না, তাই আমরা অনবরত অবিরাম আড্ডা, কথা বলতে থাকি। এটা আমাদের রিফ্লেক্স হয়ে গেছে। এটাতে আমাদের একটি হার্ড সিমেন্টেড হ্যাবিট হয়ে গেছে, যে কথা বলা অতিরিক্ত,
এগুলোতে যতটা থাকবেন আপনি আপনি কিন্তু আপনার কোয়ালিটি অফ লাইফ থেকে কিন্তু দূরে চলে যাবেন। অবশ্যই কথা বলুন, কিন্তু দরকারি কথা, যে কথাগুলো হয়তো আপনার লাইফে কোনো প্রগতিশীল থটের জন্ম দিতে পারে, প্রগতিশীল ধারণার জন্ম দিতে পারে, আপনার কোনো সলিউশন আনতে পারে, সেই রকম এসেন্সিয়াল কথা কিন্তু প্রয়োজন। কিন্তু আমরা বলেছি যে 100টি কথার মধ্যে 99টি কথাই হচ্ছে ইররেলেভেন্ট, আনএসেন্সিয়াল, অপ্রাসঙ্গিক কথা আমরা বলি। তার জন্যই সমস্ত বিবাদের কারণ বা প্রবলেমের কারণ। এবং এই থট থেকে যদি আপনি কিভাবে, আরও একটি পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলবো, যে আপনি কিভাবে ডিপ ডিপ নলেজ পাবেন। আমি সেখানে বলেছি আমার হেডলাইনে যে আপনি যদি অসীম জ্ঞানের ভান্ডার খুঁজতে চান তাহলে সাইলেন্স মেনটেন করুন। এই জ্ঞান, আমি তাত্ত্বিক জ্ঞানের কথা বলছি না, আপনার পারিবারিক জ্ঞান হতে পারে, পরিবারকে মেনটেন করার জন্য আপনার জ্ঞানের প্রয়োজন হতে পারে, ওয়ার্ক প্লেসে, সোসাইটিতে, বা আপনার যে কোনো কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিতে আপনার কিন্তু নলেজ কিন্তু প্রয়োজন। আর এই নলেজই দিবে আপনাকে কিন্তু মুক্তি। কি থেকে? ভয়, অস্থিরতা, চঞ্চলতা, ঈর্ষা, রাগ, বিবাদ, ডিপ্রেশন থেকে শুরু করে টোটাল। তো এই নলেজের একটি ফর এক্সাম্পল দেখুন, যে আপনি যখন ডিপ সাইলেন্সে আছেন, ধরুন আপনি ছাদে বা বাইরে বা কোথাও আছেন, একটি জাস্ট ফুলের দিকে তাকিয়ে থাকুন ডিপ সাইলেন্সে। তো ফুলটিকে আপনি যখন এমনি দেখতেন, ক্যাজুয়ালি দেখতেন, তখন কিন্তু ফুলটি আপনার চোখে পড়েনি। অর্থাৎ আপনি কিন্তু তখন তো আপনার মাইন্ডে ছিলেন না, আপনি ছিলেন অন্য জগতে, ডিস্ট্র্যাক্টেড, ডাইভার্টেড। কিন্তু যে মুহূর্তে আপনি নীরবে প্রবেশ করলেন, সেই মুহূর্তে হঠাৎ সেই ফুলটি আপনার চোখে পড়লো। কারণ এবার কিন্তু আপনার যে অন্তরের চোখ, বাহ্যিক চোখ দিয়ে দেখা যায় না যতক্ষণ না অন্তরের চোখ খুলছে। আর অন্তরের চোখ খুলবে একমাত্র সেই সময় যখন আপনি কিন্তু নীরব। আপনার ইনার আই বলা হয়, ইনার আই তখনই ওপেন আপ হবে যখন আপনি কিন্তু কমপ্লিটলি সাইলেন্ট হবেন। তো যখন আপনি ফুলের দিকে তাকাচ্ছেন, তো হঠাৎ অসংখ্য রিয়ালিটি, বাস্তবতা, ট্রুথস কিন্তু আপনি এখানে দেখতে পাবেন, যে একটি ফুল কি জিনিস আমরা ফুল বলি, কিন্তু আজ দেখছি ফুলটা ডিফারেন্ট। এর কিন্তু অসংখ্য মিনিংস, এক্সিস্টেন্স, এবং এটা এই ফুলের মধ্যেই মনে হচ্ছে যেন এই মহাবিশ্বটা লুকিয়ে আছে। হোয়াট ইজ এ ফ্লাওয়ার? ফুল কি? আপনি যখন দেখছেন, অবজার্ভ করছেন এবং নীরবে মনন করছেন, তখন দেখছেন যে ফুল বলে তো কিছুই নেই, আছে শুধু আর পেটালস, পাপড়ি, পাপড়ি আছে, আর কিছু নেই, পেটালস, সেগুলো পাতা টাইপের পেটালস। ওয়ার ইজ দ্য ফ্লাওয়ার? ফুল কোথায়? ফুলই নেই। তো এই যে রিয়েলাইজেশন কখন হচ্ছে আপনার, যে ফুল বলে কিছু নেই, কারণ ফুলটা হচ্ছে টোটালটাই পেটালস। তো ফ্লাওয়ার কাকে বলবো আমি? ফুল কাকে বলবো আর পাপড়ি কাকে বলবো? ফুল আর পাপড়ি একই জিনিস। তো তাহলে আমি ফ্লাওয়ার কেন বলছি? এইরকম অসংখ্য কোশ্চেন্স আপনার মধ্যে অ্যারাইজ করবে সেই মুহূর্তে, যেই মুহূর্তে আপনি কিন্তু অন্তরের চোখ দিয়ে নীরবে কিন্তু প্রত্যেকটি জিনিসকে কিন্তু পর্যবেক্ষণ করছেন। আপনি যখন নীরব থাকবেন, টোটাল কমপ্লিট সাইলেন্স, তখন দেখবেন যে যেসব শব্দ আপনি শুনতে পেতেন না, ঝিঝি পোকার ডাক বা আরও স্মল ইনসেক্টসের আওয়াজ, সেগুলোও কিন্তু কানে আসছে। কেন আসছে? কারণ আপনার প্রত্যেকটি শরীরের, ব্রেনের কোষ এবং নিউরন বা স্নায়ু সব স্থির, রিল্যাক্সড। এই মুহূর্তেই আপনি কিন্তু যা খুশি আবিষ্কার করতে পারেন। এবং আপনার অন্তর্দৃষ্টি, আপনার উপলব্ধি, আপনার জ্ঞান, এটাই হচ্ছে মেন সোর্স, উৎসস্থল। তাই এরকম একটি আপনাদের আমি ছোট একটি অ্যানেকডট বলি, একটি ছোট গল্প, যে কিভাবে নীরবতা পালন করবেন এবং নীরবতা এত গুরুত্বপূর্ণ কেন। তারপরে মেডিটেশনের ব্যাপারটাতে আসছি, যাতে আপনি টোটাল স্থির হয়ে যেতে পারেন লাইফে। 3-4টে গল্প আছে, কিন্তু একটা বলি ছোট। তো একজন ব্যক্তি বিভিন্ন মেডিটেশন শিখেছেন, কিন্তু তিনি স্যাটিসফাইড হননি কোনো মেডিটেশনে। অসংখ্য ধ্যান শিখেছেন, কিন্তু কোনো ধ্যানই তার কিন্তু পছন্দ হয়নি। তাই তিনি একদিন শুনতে পেলেন যে তুমি জেন মাস্টারদের কাছে চলে যাও। জেন মাস্টার হচ্ছে বুদ্ধিজমের একটি শাখা। তো তুমি জেন মাস্টারদের কাছে যাও, জেন গুরুদের কাছে। ওরা কিন্তু বিভৎস কিন্তু ধ্যান জানে, এবং সেখানে হয়তো তুমি তোমার শেষ সমাধান পেতে পারো। তো সেই ব্যক্তি অনেক প্রত্যাশা নিয়ে সেখানে পৌঁছালেন এবং গুরুর কাছে এসেই বললেন যে মাস্টার, আই ওয়ান্ট টু লার্ন মেডিটেশন, আমি ধ্যান শিখতে চাই। তো তখন গুরু কিন্তু চা ঢালছিলেন। তো জেনদের একটা ট্র্যাডিশন আছে, এটা চীনেও আছে বুদ্ধিজমের, যে আপনি গেস্ট যখনই ওখানে যাবেন আপনাকে চা দেওয়া হবে। মানে চায়ের ওপরেও একটা কিন্তু ধ্যান হয়, টি রিচুয়াল বলে ওটাকে, যে আপনি যখনই তাদের কাছে যাবেন আপনাকে কিন্তু 1 কাপ চা খাওয়া হবে। তো সেই ভদ্রলোক এসেছেন ধ্যান শিখতে, তাকেও কিন্তু চা দেওয়া হচ্ছে। তো এবার
উনিও চা খাচ্ছেন, ইনিও চা খাচ্ছেন, এবার কথোপকথন হচ্ছে, কনভারসেশন বা ডায়ালগ। তো যিনি এসেছেন গুরুকে বারবার জিজ্ঞাসা করছেন যে গুরুজি কিভাবে মেডিটেশন করব, কিভাবে মেডিটেশন করব, এইভাবে অসংখ্য কথা কিন্তু বলে যাচ্ছেন, কারণ তার দরকার, খুব দরকার। তো এবার চা খাওয়া শেষ হলো, গুরু আরও কিছুক্ষণ সাইলেন্ট ছিলেন, তারপরে সাইলেন্স ব্রেক করে বললেন, নীরবতা ভেঙে গুরু বললেন, তুমি ধ্যান শিখতে পারবে না। কেন? বলছে কেন? বলছে কারণ আমি যে এতক্ষণ ছিলাম, আমি ধ্যানেই ছিলাম। এই ধ্যানকেই সাতোরি বলে। সাতোরি বলে একটি শব্দ আছে, জেনে সাতোরি, এই ধ্যানটি সাতোরি, আর এটি তুমি শিখতে এসেছিলে। যে সাতোরি মানে হচ্ছে যে সিট অ্যান্ড ডু নাথিং, বসো এবং কিছুই করিও না, ভাবনাও বন্ধ, চিন্তনও বন্ধ, অতীত নিয়েও ভাবা যাবে না, ভবিষ্যৎ নিয়েও ভাবা যাবে না, প্রেজেন্ট নিয়েও ভাবা যাবে না, জাস্ট ব্ল্যাঙ্ক হয়ে বসে থাকো, জাস্ট সিট আইডল অ্যান্ড ডু নাথিং, বসে থাকো এবং ডু নাথিং মানে কিছুই করো না। এই ধ্যানটি তুমি শিখতে এসেছিলে, যেটাতেই আমি ছিলাম, আর সেখানেই তুমি এত অসংখ্য প্রশ্ন করেছো। তো তোমার এই অস্থির মন নিয়ে কিন্তু তুমি সাতোরি শিখতে পাবে না। এটা একটি গল্প। আরেকটি লোক, উনিও খুব ধ্যানের প্রতি ইন্টারেস্টেড। তো ভাবলেন যে আমি লোকাল এইসব জায়গাতে গুরুদের কাছে আমার বিশ্বাস নেই গুরুদের প্রতি, তো আমি হিমালয়ে গিয়ে ধ্যান করবো, শিখে আসবো। তো তিনি এক গুরুর সন্ধান পেয়েছেন এবং হিমালয়ে গিয়েছেন। প্রায় 200 মাইল হাঁটার পর তিনি তার গন্তব্যস্থলে পৌঁছেছেন এবং গুরুর সাথে দেখা হয়েছে। এবং গুরুকে জিজ্ঞাসা করছে, গুরুদেব আমি 200 মাইল হেঁটে এসেছি ধ্যান শিখতে, আপনি আমাকে ধ্যান শিখান। তো গুরু বলছে ঠিক আছে, তুমি এখানে বসো, একটা টুল টাইপের, চেয়ার টাইপের জিনিস দিল, তুমি এখানে বসো, আর সামনে মাঠ দেখছো, তৃণভূমি, সবুজ ভেজিটেশন, সেটার দিকে তাকিয়ে থাকো কিছুক্ষণ। তো উনি ভদ্রলোক যিনি ধ্যান শিখতে এসেছেন তাকিয়ে আছেন সবুজ ঘাসের দিকে। 2-3 মিনিট তাকানোর পর বিরক্ত হয়ে বলছে, না গুরু আমি এসব করতে পারবো না, আমি ধ্যান শিখতে চাই, আই ওয়ান্ট টু লার্ন দ্য আর্ট অফ মেডিটেশন, আমি ধ্যান শিখতে চাই। তো গুরু বলছে, না তুমি তাকাও না, আমি তোমাকে শেখাচ্ছি, বলছি, তো তুমি ততক্ষণ এটা করো। কিছুক্ষণ পর, আধ ঘন্টার পর, সেই ব্যক্তি বিরক্ত হয়ে উঠে গুরুকে বললো যে আমি আপনার কাছে ধ্যান শিখতে চাই না, এরকম ভাবে আমি ব্ল্যাঙ্কলি ফালতু ফালতু উদাসীন ভাবে আমি মাঠের দিকে তাকাতে পারবো না। তখন গুরু বলছেন, এটাই তোমার মেডিটেশন ছিল, এটাই তোমার ধ্যান ছিল। তো ধ্যান শিখবে কি করে? ধ্যান বলে বা মেডিটেশন বা সায়েন্স বলে অন্য কিছু হয় না, যে সেটা কোনো অলৌকিক জিনিস বা একটা এসোটারিক জিনিস যেটা কেউ শিখতে পারবে না, বা চীন দেশে পাওয়া যায় বা হিমালয়ে পাওয়া যায়, এগুলো মিথ, এগুলো হচ্ছে ভ্রান্ত ধারণা। তো ধ্যান ইজ ভেরি ভেরি ইজি, এবং সাইলেন্স যদি আপনি মাস্টার করতে পারেন তাহলে কিন্তু আপনি সব মাস্টার করতে পারবেন। এই জন্য আমি কয়েকটি বইয়ের কথা বলবো, যদি পারেন তো সংগ্রহ করতে পারেন, কারণ এই আপনাকে কিছু পড়তে হবে, কিন্তু পড়তে গেলে কিন্তু আপনি কিন্তু অসংখ্য লেসেন্স বেনিফিটস সেখান থেকে পাবেন, তাহলে আপনার কিন্তু প্র্যাকটিস ব্যাপারটা, কাল্টিভেশন ব্যাপারটা কিন্তু ফ্রুটফুল হবে। আমি কয়েকটা বইয়ের নাম বলছি, আমি আপনারা একটু অবজার্ভ করবেন। একটা প্রথম বই বলছি, লিভিং উইদিন, মানে ভেতরে কিভাবে থাকা যায়, অন্তরে। লিভিং উইদিন, এটা হচ্ছে শ্রী অরবিন্দের ছোট বই, লিভিং উইদিন একটা। আরেকটা বলছি, এটা খুব বিখ্যাত বই, খুব সস্তা বই, মেডিটেশনস, জে কৃষ্ণমূর্তি, মেডিটেশনস, জে কৃষ্ণমূর্তি। এগুলো অসম্ভব বই, এগুলো লাইট ফর স্টুডেন্টস, এগুলো স্টুডেন্টস বলুন, প্যারেন্টস বলুন, গার্জেন্স বলুন, প্রত্যেক ব্যক্তির জন্য কিন্তু খুব হেল্পফুল। এটাও শ্রী অরবিন্দের, লাইট ফর স্টুডেন্টস। আরেকটি বলছি, অ্যান্ডি পুডিকম্প, ইনি একজন বিদেশি, মেডিটেশন অ্যান্ড মাইন্ডফুলনেস, খুব ভালো বই, এই বইটি আপনি সংগ্রহ করতে পারেন। মেডিটেশনস ফ্রম দ্য তান্ত্রাস, তান্ত্রিক কিছু মেডিটেশন আছে, যেখানে আপনার তান্ত্রিক মানে এই নয় যে আপনাকে মন্ত্র পড়তে হবে বা মন্ত্র উচ্চারণ করতে হবে, এরকম নয়, এটা একটা জাস্ট প্রসিডিওর বা মেকানিজম ডিফারেন্ট। মেডিটেশনস ফ্রম দ্য তান্ত্রাস, স্বামী সত্যানন্দ সরস্বতী, এই বইটির লেখক হচ্ছে স্বামী সত্যানন্দ সরস্বতী। আরেকটি বই, দাজি, এই বইটি আরো বিখ্যাত বই, বইটির নাম হচ্ছে দ্য হার্টফুলনেস ওয়ে, দাজি লেখকের নাম, দাজি। আরো কয়েকটি বলি, এগুলো খুব ইম্পর্টেন্ট বই, অদ্বৈত অদ্বৈত ইন এভরিডে লাইফ, আচার্য প্রশান্ত, ইনি আইআইটি পাস, তিনি কিন্তু আইআইটি ছেড়ে দিয়েছেন এই জগতে আসার জন্য। অদ্বৈত ইন এভরিডে লাইফ। আর একটি বিখ্যাত খুবই, জেন যোগা, যে জেন মাস্টারের কথা বললাম, জেন যোগা, এটি ট্রিমেন্ডাস বই অফ সাইলেন্স বলতে পারেন, নীরবতার বা মেডিটেশনের। এটি যদি আপনি পড়তে পারেন তাহলে ধরুন যে আপনার লাইফের ম্যাক্সিমাম জিনিস কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর দুই একটি বই, এ মিলিয়ন থটস, ওম স্বামী, আমার খুব ফেভারিট বই, এ মিলিয়ন থটস, এটি সংগ্রহ করতে পারেন, এ মিলিয়ন থটস, ওম স্বামী।
আর একটি হচ্ছে দীপক চোপড়া, ইনি ডাক্তার এবং বিভৎস জ্ঞানী ব্যক্তি দীপক চোপড়া, টোটাল মেডিটেশন এটি কিনতে পারেন। আরও কয়েকটি বই দেখিয়ে দিই আপনাদের। লেটার্স অন যোগা ভলিউম 4 শ্রী অরবিন্দ, লেটার্স অন যোগা মানে হট যোগার কথা বলা হচ্ছে না এখানে, যে আপনি ব্যায়াম করবেন বা এক্সারসাইজ করবেন এরকম যোগা না, এটা সেই যোগা না। এই যোগা হচ্ছে পুরোপুরি মেডিটেটিভ যোগা, ধ্যানের জগতের যোগা। আর একটি লাস্ট এবং সবচেয়ে বেস্ট, ওসো, রজনীশ ওসো, দ্য বুক অফ সিক্রেটস। 112 রকমের ধ্যান পাবেন এখানে। 112 রকমের ধ্যান মানে কি জানেন? 112 রকমের নীরবতা পালন। এটি যদি করতে পারেন তাহলে আপনার ব্রেন, আপনার চেতনা, আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ার, আপনার ক্রিয়েটিভ পোটেন্সিয়াল সমস্ত কিছু কিন্তু বিভৎস হারে কিন্তু এক্সপ্যান্ড হবে, কিন্তু বর্ধিত হবে। এবং আপনার উপলব্ধি, অন্তর্দৃষ্টি, জ্ঞান ইনফিনিটলি কিন্তু বেড়ে যাবে। এবং আপনার যে ভয়, ভীতি, অস্থিরতা, চঞ্চলতা যাই বলুন না কেন, আপনাকে কিন্তু স্পর্শ করতে পারবে না। বা যদিও তারা আপনাকে টাচ করে, আপনি কিন্তু খুব ইজিলি, খুব সহজে সেগুলো থেকে কিন্তু বেরিয়ে যেতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। তা আমরা নেক্সট সেশনে আরও কিছু জিনিস আলোচনা করব, কিন্তু আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো এখানে করতে পারেন এই বিষয়ে। আমার একটা বই চলছে, এই বইয়ের একটা স্ক্রিপ্ট আমি ব্লুপ্রিন্ট বানিয়েছি। বইটির নাম হচ্ছে সাইলেন্স দ্য উম্ব অফ অল নলেজ, নীরবতা সমস্ত জ্ঞানের মাতৃগর্ভ। এখানে ধরুন একবারে অ্যানসিয়েন্ট, প্রাচীন কাল থেকে শুরু করে, মিডিয়াভাল টাইম থেকে শুরু করে একেবারে মডার্ন টাইম পর্যন্ত যতজন ব্যক্তি, ইন্টেলেকচুয়াল, ফিলোজফার, সায়েন্টিস্ট, প্রফেটস, সেজেস এরা এসেছেন, কিভাবে তারা সাইলেন্সের মধ্য দিয়ে গিয়ে কালজয়ী জিনিস সৃষ্টি করলেন তার কিন্তু বৃত্তান্ত, এবং কিভাবে আপনি জীবনের সমস্ত ভয়কে, ফ্রাস্ট্রেশন, বিষাদ থেকে কিভাবে আপনি জয় করবেন, এটা হচ্ছে তার বই। এবং খুব ডিপ বই, মানে আপনাকে এই টাইপের বই লিখতে হলে কিন্তু আপনি রেডিমেড লিখতে পারবেন না, আপনাকে পুরোপুরি সাইলেন্সে দিনের পর দিন কাটাতে হবে, কারণ আপনাকে ডিপলি বুঝতে হবে সমস্ত কিছু। তো যাই হোক, যদি কারো প্রশ্ন থাকে তো করতে পারো, না হলে আমরা নেক্সট সেশনে দেখা হবে আর একটা ইস্যু নিয়ে। দেখি যদি কারো প্রশ্ন থাকে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে দেখার জন্য এবং থাকার জন্য। গুড নাইট, ভালো থাকবেন।